ছাত্রলীগকে নিষিদ্ধ করা দরকার নাই, এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নিষিদ্ধ করা দরকার, কারণ ওরা সরকারের। রাজনীতি নিষিদ্ধ করা উচিত কি উচিত না, বিশ্ববিদ্যালয় ছাত্রের শিবিরের রাজনীতি আপনি কিভাবে দেখেন, এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা উচিত কিনা? আমি একটা প্রশ্ন করি, আসলে ছাত্রলীগের কথাটা এই 5 তারিখের পরে বা 20 তারিখ জুলাই মাস থেকে 10 তারিখ পর্যন্ত, মানে 5 তারিখ পর্যন্ত এই বছরের যে ভূমিকাটা, সেটা তো কোনো ছাত্র বা রাজনৈতিক ভূমিকা না। আপনি আমাকে অন্য ছাত্র রাজনীতির সাথে ছাত্রলীগের কথাটা আপনি আনতে পারেন না। এবং আমি খোলাখুলি বলছি, যে রাজনৈতিক দল, সেটা আওয়ামী লীগ হোক, ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, আমরা হই যেই হই, তারা যদি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে একটা খুনি দল হিসাবে একটা টেররিস্ট অর্গানাইজেশন জেনোসাইড করার মধ্যে ঢুকে যায়, তাহলে তো সে রাজনৈতিক দল থাকে না। তাহলে আপনি তাকে ছাত্র লীগ বলে ছাত্রদের রাজনীতিকে আমরা নিষিদ্ধ করতে যাচ্ছি না। আওয়ামী লীগ গত 15 বছর হত্যা থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত ছাত্রলীগের ভূমিকাটা কি ছিল? টেন্ডারবাজি, চাঁদাবাজি, মারামারি, হেলমেট বাহিনী ছাড়া। তো যেই রাজনৈতিক দলের অবস্থান সেটা হবে রাজনৈতিক দলের নামে। কোথাও রাজনৈতিকতা রাখে না, নৈতিক অবস্থান থাকে। নট নেসেসারিলি যে তাদেরটা। তো আপনি যদি মনে করেন, এবং দায়বদ্ধতা তখন আসবে যখন বিচারের কাছে উঠবে, যেটা আমাদেরকে বললো, আমাদের ভাই সাকিবই বললো, দায় তো আমরা টেনে নিয়ে আসবো, উঠানোর দরকার নাই, বিচারের কথা দরকার নাই। যে পরিমাণ মানুষ হত্যা করেছে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বে, ছাত্রলীগ তো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করে নাই। আমাদের এখনো চোখে ভাসে এই সাদ্দামরা যেভাবে দাঁড়িয়ে বলেছে, ফেসবুক দেখে দেখে আমরা এক একটা বিচার করবো, তারা করেছে। তো আমার প্রশ্নটা হলো যে ছাত্রলীগের সাথে ছাত্র রাজনীতিকে আপনি মিক্স করতে পারেন না। আমি তিনটা আলাদা প্রশ্ন করছি, আমি তিনটা আলাদা প্রশ্ন করছি। ছাত্রলীগ তো রাজনীতিটা করে নাই, তারা গণহত্যার সাথে জড়িত। আওয়ামী লীগ তো নৈতিকভাবে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়েছে। আজকের দিনে আপনি চিন্তা করে দেখেন, এই আওয়ামী লীগের যে বড় বড় নেতারা বা আওয়ামী লীগের ছাত্র নেতারা, এরা এক সময় বাংলাদেশে কামানের সামনে, ট্যাঙ্কের সামনে, পুলিশের সামনে দাঁড়িয়েছিল, স্বেচ্ছায় জেলে গিয়েছে, আজকে 2 মাস হয়ে গিয়েছে, কেউ ঘর থেকে বের হয়নি। কারণ তারা জানে তারা খুনি, তারা চোর, তারা লুটেরা, তারা গণতন্ত্র হত্যা করেছে, তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে এবং তারা ভেগে গিয়েছে। তাদের ওই মোরাল পাওয়ারটা নাই, এই কারণে তারা ফেস করছে না। এই নেতারা, এই গ্রুপরা আজকে সিনিয়র যত নেতা দেখছেন মাঝখানে, এই যে নানক বলেন, রহমান বলেন, বা হানিফ বলেন, বা আমির হোসেন আবু তোহার নামে যাদেরকে বলেন, এরা এক সময় সরকার, স্বৈরাচার সবার বিরুদ্ধে যুদ্ধ করেছে, আপনারা দেখেছেন রাজপথে। তো আজকে কেন তারা পালিয়ে যাচ্ছে? আজকে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে? আজকে তারা কেন ছাত্রলীগ ঘুমটা দিয়ে চলে যাচ্ছে? বিকজ তারা জানে রাজনৈতিক দল না। যারা একটা অফ টপিক, একটা মানে, কারণ এই প্রশ্নটা রিলেটেড, সেটা হচ্ছে যে জামাত ইসলামীও তো আসলে 1971 সালে এই রকম একটা গণহত্যাকে যারা সমর্থন করেছিল, গণহত্যা যারা করেছিল তারা সমর্থন করেছে, কিন্তু তাদের রাজনীতি করার ক্ষেত্রে তাদের জোট করার ক্ষেত্রে তো তাতে কোনো বাধা হয় নাই। আপনি খুবই ভালো কথা বলছেন, এবং আমি আপনাকে ভেঙে দিই। আমরা জামাত ইসলামীর জোটের অবস্থা, জামাত ইসলামের অবস্থানটা প্রথম থেকেই তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল। জামাতের আমির যত এক্সপ্লেনেশন করছে, তার চেয়ে বেশি তো পাকিস্তান ইমরান খান এক্সপ্লেনেশন করছে যে তাদের জন্য ভুল ছিল আমাদের সাথে কাজ করা বা এই দেশ বিভক্ত করা। সো জামাত ইসলামীর ব্যাপারটা প্রথম থেকেই ছিল। আর আওয়ামী লীগ বিট্রেড উইথ দ্য পিপল। মানুষ আওয়ামী লীগকে ট্রাস্ট করেছে উইথ ডেমোক্রেসি। মানুষ আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিয়েছে, মানুষ 2008 সালে ভোট দিয়েছে, মানুষ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে লিডিং পলিটিক্যাল পার্টি ছিল। জামাত তো প্রথম অবস্থা থেকেই খারাপ ছিল, এবং সেখানে তারা গণহত্যার সাথে জড়িত ছিল, এটা ছিল সেটা ছিল, আজকে তাদের এই অবস্থান। এবং আমরা জোট করেছি জামাতের সাথে, অবশ্যই আমরা জোট করেছি, কিন্তু জামাতের ওই অবজেকশন গুলিকে রেখেই তো আমরা জোট করেছি। সো কালকে ডেফিনেটলি আজকে জামাতেরও আওয়ামী লীগের গণহত্যা নিয়ে নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন উঠে যে আওয়ামী লীগের সেভাবে জামাত ইসলামী সেভাবে চ্যালেঞ্জ করতে পারবে না, বিকজ তাদের হাতে রক্ত আছে। ওকে, একটু যদি কম কথায় একটু বলেন যে আপনি গুজব নিয়ে কি বলবেন? এই গুজবের কারণ কি? আমরা কিন্তু নানা ধরনের গুজব দেখি, আমরা এমনিতেই একটা ইনফরমেশন সুপার ডায়রিয়ার মধ্যে আছি। অনেকে এটা এরকম এই শব্দটা কয়েন করছেন যে চারদিক থেকে ইনফরমেশন আসছে এবং এর মধ্যে থেকে গুজব ঢুকানো হচ্ছে, গুজব কেউ কেউ ঢুকাচ্ছেন। এইটার মধ্যে যেমন কালকে পরশু সবচেয়ে জনপ্রিয় গুজব ছিল ক্যান্টনমেন্টে জানি কি হচ্ছে, ওয়াকার সাহেব আর ইউনূস সাহেবের মধ্যে জানি কি হচ্ছে। আপনি এগুলিকে আসলে কিভাবে দেখেন? কেন এইসব গুজব ডালপালা মেলছে? এই গুজবের কারণ কি সাংবাদিকরাও কিছুটা কিনা, গণমাধ্যমও কিছুটা কিনা? এটা যে গুজব, ইতিমধ্যে এটা নানাভাবেই আলোচিত হয়েছে, যেটা পুরোটাই গুজব। এবং এই গুজব তৈরি করা হচ্ছে, গুজব তৈরি করে গুজব ডিসেমিনেট করা, মানে সঞ্চারিত করার যথেষ্ট মানে ক্ষমতা এখন তৈরি হচ্ছে মানে বিশেষত সামাজিক মাধ্যমের কারণে। তো এইটা তৈরি করার পেছনে যে মানে পতিত ফ্যাসিস্ট শক্তির একটা ভূমিকা আছে, সেটা খুব সহজেই অনুমেয়
বোঝা যায় যে তারা চাইছে একটা ডিস্টেবিলাইজ করার জন্য এবং এই সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে। একাডেমিক ইন্টারেস্ট একটা প্রশ্ন করি, গত সরকারকেও আমি যত প্রশ্ন করেছি তারা একটা বলতো যে আওয়ামী লীগের মধ্যে নাকি ঘাপটি মেরে জামাত বিএনপি এগুলি বসে আছে এবং সেই কারণে নানা ধরনের কিছু ঘটতেছে। এইবারও আমরা দেখতেছি যে সরকার, যে শেখ হাসিনা পালিয়ে গেছে কাউকে কোনো কিছু না বলে, সেই আওয়ামী লীগের কোন অস্তিত্ব কোথায় আছে যে এই জুজুর ভয় আমাদের পেতে হবে? মানে এটা কি একটা ফর্মুলার মতো? রাষ্ট্র শক্তির মধ্যে যেভাবে তারা 15 বছর ধরে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোতে তাদের লোক সজ্জিত করেছে, সেটা তো একটা বড় শক্তি। সেই লোকগুলি আরো বেশি বিএনপি হয়েছে কিন্তু এখন সাকিব ভাই, এই লোকগুলি কিন্তু আরো বেশি বিএনপি হয়েছে এখন। তারা কত বেশি বিএনপি, কত বেশি জামায়াত, এটা প্রতিষ্ঠিত করার জন্য তারা প্রাণপণ করতেছে। একজন আওয়ামী লীগের লোক আপনি পাবেন সেটা করলেও একজন, এই যে পার্থ সঠিক কথা বলছে, 2 মাসের মধ্যে একজন আওয়ামী লীগের নেতা দাঁড়ায় বলেন নাই যে আমি আওয়ামী লীগ করি, আমি যা করছি ঠিক করছি, একজনও বলেন নাই, একজনও বলেন। কিন্তু আপনি দেখেন একজন বলেছেন, শেখ হাসিনা বলেছেন। শেখ হাসিনা বলছেন কিনা আমি জানি না, শেখ হাসিনা বলছেন কিনা আমি জানি না। ওই তোরাবড়া পাহাড় থেকে সাকিব ভাই, তোরাবড়া পাহাড় থেকে কি বলছে না বলছে সেটা আমি জানি না, এটা শেখ হাসিনা বলা হইলো না। শেখ হাসিনা মানে শেখ হাসিনা কোনো গণমাধ্যমে বলতো, কাউরে বলতো, এটা শুধু এই তোরাবড়া পাহাড় থেকে টেলিফোন এগুলো আমি মানি না। না, সেটাই বিষয়টা হচ্ছে যে তোরাবড়া পাহাড় থেকে টেলিফোন লিক করা, এই সমস্ত বিষয়গুলো খুবই আমি বেঠিক কাজ মনে করি। কিন্তু শেখ হাসিনার উপরে যেহেতু এক ধরনের কথা বলার প্রকাশ্যে মানে আনুষ্ঠানিকভাবে কথা বলার একটা বাধা আছে, সে কারণে তিনি টেলিফোন লিকের এই ব্যবস্থাটা গ্রহণ করেছেন তার বক্তব্য প্রচার করার জন্য। বাংলাদেশে কি উনি একমাত্র আওয়ামী লীগ? উনার কথা কে শুনতে চায়? উনি চলে গেছেন, কাজ করতে চাইছেন, উনি চলে গেছেন বাংলাদেশ থেকে, উনার কথা কে শুনতে চায়? আর আওয়ামী লীগ নাই বাংলাদেশে? না চলে গেছেন, এটা যদি এত মানে সহজ ভাবার কিছু নেই। বাংলাদেশে আওয়ামী লীগের যে সেটআপ, সেটাকে খুব দুর্বল ভাবার কিছু নেই। আচ্ছা, আমি একটু জনাব আদালিব রহমান পাঠককে জানতে চাইবো যে জনাব আদালিব রহমান পাঠক গুজব বিষয়ে আপনি যদি একটু আলোকপাত করেন। আমি সাকিবের সাথে উইথ ডিউ রেসপেক্ট আমি একটু ডিফার করি যে যেটা বললো যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সভানেত্রী উনি লিক করে এভাবে বলার চেষ্টা করছেন, আমার এটা মনে হয় না। এই জন্য মনে হয় না, তাহলে হয়তো এটা আরো প্ল্যান হতো। উনি যেই লেভেলের নেতাদের সাথে কথা বলছেন, গোপালগঞ্জের ছাত্রলীগের আহ্বায়ক কমিটির একজন, সে আবার ধমক দিচ্ছে, নেত্রী আপনি এটা ছেড়ে দেন, আপনি কাউকে দায়িত্ব দেন। অথবা বেলজিয়ামের একজন যার সাথে 1988 সালে দেখা হয়েছে, তাকে বলা হচ্ছে যেতে, এতে কিন্তু বরং আওয়ামী লীগের দুর্বলতাই বেশি প্রমাণ পায় শক্তির চেয়ে। আওয়ামী লীগ এখন মানে আওয়ামী লীগের সভানেত্রী যখন এখানে কথা বলে এই লেভেলের লোক, আমি সিরিয়াসলি আমার মতামতটা বলি, আমার এখানে মতামত বলা দরকার, কিন্তু আমার এখনো এটা বিশ্বাস হয় না, এটা মানে এটা এআই দিয়ে করা না, এটা অন্যভাবে করা, এখন এটা বিশ্বাস হয় না। ঠিক আছে, এনিওয়েজ এটা নিয়ে আমরা কথা নাই। তাহলে আপনি আরেকটা কি জিজ্ঞেস করছিলেন খালেদ? আমি বলছিলাম যে গুজব ছড়ানো এবং গণমাধ্যমের সাথে গুজব তখন ছড়ায় যখন একটা সরকার ফার্মলি এস্টাবলিশ থাকে না, এবং বিরোধী যারা থাকে, গুজবটা যারা ছড়ায়, তারা যখন মনে করে যে না এই সরকারকে গুজব দিয়ে আরো উইক করে দেওয়া যায়। এখন এটা দিস ইজ অন এয়ার, সবাই জানে যে এই সরকারটার সাথে রাজনীতিবিদদের সম্পৃক্ততা কেমন। স্পেশালি আর্মি চিফ যখন বলেছেন যে 18 মাসে নির্বাচন, তখন অনেকে খুব রিয়াকশন দিয়েছেন যে না এটা না, আবার আর্মি বলতেই পারে এই সরকার, আর্মির একটা বিরাট ভূমিকা ছিল। আমি যেটা সবসময় বলি যে আর্মির ভূমিকা ছাড়া এই সরকার ওই স্বপ্নও দেখতে পারতো না এখানে বসার, প্রশ্নই উঠে না। তো সুতরাং আর্মি একটা কথা বলতেই পারে, এবং এখানে অনেকে আবার এটাকে মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে ফেলে। না, আর্মির সাথে বেঁধে গিয়েছে, উপদেষ্টা এটা বলছে। আমার খুব জানতে ইচ্ছা করে, আমি মনে করি এই ধরনের কনফিউশন যখন হয় তখন গুজব আসাটা খুবই স্বাভাবিক। এবং আমাদের যে অপোজিট পক্ষ, আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের নেতা নাই, বাট গুজব করার নিশ্চয় অনেক লোক আছে। আপনি এটা ভুলে গেলে হবে না, আওয়ামী লীগের কাছে একটা বড় ভোট ব্যাংক আছে, 10 থেকে 15%। একটা বড় ভোট ব্যাংক আছে, কেন আর করবে। কিন্তু যাই হোক, আমরা ওই আলোচনা না যাই, আওয়ামী লীগ নিয়ে আরেকদিন কথা বলবো। কিন্তু ঘটনা হচ্ছে যে প্রফেসর ইউনূস যে জেনে বুঝে, আপনার কথা যদি আমি সত্য ধরে নিই, জেনে বুঝে শুধু ছাত্রদের ক্রেডিট দিচ্ছেন, বলছেন ছাত্ররা তাকে নিয়োগ দিচ্ছে, তো সেইটা কি আসলে তিনি একটা জায়গা তৈরি করছেন কিনা যে আর্মির অবদানটা সেটা সরাসরি বা খোলাখুলি স্বীকার না করে? আপনি কি মনে করেন যে উনি একটা? না, আমি ওনাকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাই। উনি সিম্পল পারসন, উনি পলিটিশিয়ান না, উনি কথাটা তো মার প্যাচ হয়তো বুঝতে পারছেন না, উনি হয়তো ওভার এক্সাইটেড, ওভারওয়েলড হয়ে বাচ্চাগুলো মানে এই ইয়াং ছেলেদেরকে উনি আরো প্রমোট করার জন্য হয়তো এই কথাগুলি মাস্টার মাইন্ড বা এই কথাগুলি বা রিসেট বাটন বা এই কথাগুলি উনি বলছেন। হি ডাজন্ট মিন এনি হার্ম, আমি এটা মনে করি যে উনি কাউকে কষ্ট দিতে কাউকে ছোট। কিন্তু আমরা যেহেতু রাজনীতিবিদের জায়গা থেকে দেখি, আমরা যখন মূল্যায়ন করি, আমাদের এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, যার কারণে এই কথাগুলি নিয়ে সবাই বলে আসছে। বিকজ কেউ যদি মাস্টার মাইন্ড হয়, তাহলে আমরা মাস্টার ব্রেইন, যেখান থেকে মাস্টার মাইন্ড বের হয়েছে। বিকজ উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর দিস ফর লাস্ট 15-20 ইয়ার্স, এই পলিটিশিয়ানরা। আমি তাই বলার চেষ্টা করছি, আই ওয়ান্ট টু গিভ মিস্টার ইউনূস দ্য বেনিফিট অফ দ্য ডাউট, যে উনি সরল মনেই হয়তো বলছেন, উনি পলিটিশিয়ান না, কথার মারপ্যাচ হয়তো উনি অত এক্সপার্ট না, এই কারণেই বলছে। এটার মধ্যে আমি কোনো কুট বা
কাউকে ছোট করা বা কাউকে কারোটা দেখছি না, বাট পুরো সিচুয়েশনটা আমি বলছি যে গভর্নমেন্টের একটা স্পোকসম্যান থাকা উচিত এবং কথা বলার সময় হোমওয়ার্ক থাকা উচিত। আচ্ছা, আমরা আন্দোলন রহমান পার্থ, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি কতদিন সময় দিতে চান নির্বাচনটা অনুষ্ঠান করার জন্য? আপনার মাথায় কি কোনো ক্যালেন্ডার, টাইমলাইন, ঘড়ি কিছু দেখেন? আমার সাথে কোনো ক্যালেন্ডার টাইমলাইন, বাট আমি বিশ্বাস করি সংস্কারগুলি নির্বাচনমুখী সংস্কার হওয়া উচিত, বড় সংস্কারগুলি প্রস্তাব থাকা উচিত, রাজনীতি দলের সাথে কথা বলা উচিত, ওনাদের একটা জেনারেল কমিটমেন্ট নেওয়া উচিত যে এই জিনিসগুলি যদি জাতির কাছে কমিটেড হয়, আমাদের সবচেয়ে বড় বিচার তো জাতি করে, আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে। সুতরাং জাতির কাছে কমিটেড হওয়া উচিত যে বড় বড় সংস্কারগুলি ক্ষমতাকে ভারসাম্য আনার জন্য, এবং আমার বিশ্বাস সেটা ওই বিশ্বাসের জায়গাটা রাখা উচিত যে আগামীতে যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা এগুলি করবে, বিকজ দে উইল বি কমিটেড টু দ্য পিপল। আর নির্বাচনমুখী সংস্কারগুলি এনাদের হাতে দেওয়া উচিত, আদারওয়াইজ ওনারা এমন কোন সংস্কার করে টেকসই করতে পারবে না যদি কোনোদিন পার্লামেন্টে যায়, ক্ষমতায় যাই, আমরা সেটাকে সরিয়ে ফেলতে পারবো না, এমন কিছুই হতে পারবে না। সুতরাং আমার মনে হয় আমাদেরকে সাথে নিয়ে এই কাজগুলি করা উচিত। আপনি কি কোনো একটা মানে সময় দেখতে পান যে এই সময়ের মধ্যে এটি আমার মনে হয় দিস শুড নট টেক সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি আগামী বছর, আমি মনে করি ইজ আ গুড টাইম, এর মধ্যে ওনাদের করে দেওয়া উচিত। নাহলে ওনাদের পপুলারিটি আরো অনেক নিচে পড়ে যাচ্ছে, যেভাবে বাজারের দাম সবকিছু, মানুষ ওনাদেরকে সুযোগ দিচ্ছে, কিন্তু ওনারা তখন ওনাদের মানে বলে না তখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি, এই টাইপের সিচুয়েশন। সেপ্টেম্বর 25 থেকে ফেব্রুয়ারি 26 মনে করছেন আন্দোলন রহমান পার্থ। জনাব স্যারকে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের টাইম? আমি সময় দিতে চাচ্ছি না, আমি ধারণা করছি, আমি কাউকে সময় দেওয়ার জায়গায় না, আমি ধারণা করছি রাজনীতি নিয়ে। না, আমিও মানে শব্দটা কয়েন করতে ভুল করেছি। পার্থ বলেছে যে এই সময়ের মধ্যে হয়তো নির্বাচন হবে। জি জনাব স্যার, আমি শেষ থেকে আসি। দেখুন, সময়সীমা নির্ধারণ করার মানে কোনো, আসলে আমারও কাছে কোনো ক্যালেন্ডার নেই। আমি মনে করি যে এই সরকারের কালক্ষেপণ করা ঠিক হবে না, অর্থাৎ জনগণ যাতে এরকম কোনোভাবে ধারণায় না পৌঁছান যে সরকার বোধহয় তাদের সময় দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তাহলে কোনটা কালক্ষেপণ না, সেটা হচ্ছে যে এই ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের একটা রায় এসছে, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। সেটার জন্য ভিত্তি হবে একটা গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আইনের সংস্কার এবং একটা গণতান্ত্রিক নির্বাচন যার অংশ। ফলে এগুলো কোনোটা পরস্পর বিরোধী না। এখন এটার কোনটা আগে কোনটা পরে কি হবে, এই প্রশ্নে একটা কাজগুলো সুনির্দিষ্টভাবে কি, তার সময়সীমা কি দরকার, এটাই কিন্তু বারবার বলা হচ্ছে যে এই উত্তরণের পুরো পর্বটা স্টেক হোল্ডারদের সাথে, অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতেই কিন্তু সময়সীমাটা ঠিক হয়। ফলে আমার স্পষ্ট জায়গাটা হচ্ছে যে সরকারকে এই আলোচনার মধ্যে দিয়ে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে এবং জনগণের প্রত্যাশাটা পূরণ করতে হবে। আপনি কবে, আমি একটু ফিরে আসি আগের আলোচনাটা, মানে আপনি বললেন কিন্তু আপনি কবে নাগাদ নির্বাচনটা দেখতে চান বা নির্বাচনটা হলে ভালো হয় বলে আপনার কাছে? এগেইন আমি বলছি যে আমার কোনো ক্যালেন্ডার নেই, আমি বলছি যে কাজগুলো সুনির্দিষ্ট করলে সময়সীমাটাও নির্দিষ্ট হবে, জনগণের কাছে তখন রোড ম্যাপটা দিলে জনগণ বুঝতে পারবেন যে এই সময়টা দরকার, এবং সেই জনগণ তো বুঝতে পারবে না, জনগণ সকলেই কনভিন্স, জনগণ তো বিশ্বাস করে এই সময়ের মধ্যে জনগণ তো বুঝতে পারবে না, জনগণকে তো মানে আপনারা যারা মত মোরল আছেন তারাই তো বুঝাবেন। হ্যাঁ, সেটা আলোচনা শুরু হয়নি এখনো, কিন্তু সেই আলোচনাটা সরকার শুরু করলে আমরা নিশ্চয়ই আমাদের অ্যাসেসমেন্টটা দেবো। অ্যাসেসমেন্টটা আমরাও এখনো তৈরি করিনি, কারণ সরকার এই আলোচনাটা শুরু করার জন্য গত শনিবারও আমরা এটা বলেছি যে আপনারা আলোচনার মধ্যে একটা রোড ম্যাপ তৈরির বিষয়ে আসেন, কারণ জনগণ এটা প্রত্যাশা করছে। ওকে, প্রথম আর আমি আগের প্রশ্নে একটা কমেন্ট করে যাই, সেটা হচ্ছে দেখুন, গণ অভ্যুত্থান কিন্তু হয়, গণ অভ্যুত্থান অর্গানাইজ করা যায় না। গণ অভ্যুত্থান অর্গানাইজ করার জন্য মানে একটা দীর্ঘদিন ধরে কাজ চলে, মানুষ প্রস্তুত হয়, জমিনটা তৈরি হয়, মানুষের মধ্যে বিক্ষোভটা তৈরি হয়, কিন্তু কোথায় কোন স্ফুলিঙ্গটা ওইভাবে একটা মানুষের মধ্যে আবেগীয় বন্ধন এবং একটা বিরাট তৈরি করবে, সেটা আগে ভাগে হিসাবে। বিনয়ের সাথে একটা কথা বলি, গণ অভ্যুত্থান আপনি বলছেন যে গণ অভ্যুত্থান অ্যারেঞ্জ করা যায় না, অর্গানাইজ করা যায় না, কিন্তু ওরা তো অর্গানাইজ করে দেখাইলো। ওরা একটা গণ অভ্যুত্থানের জন্য কাজ করতেছিল, ওরা সরকারকে ফেলে দেওয়ার জন্য কাজ করতেছিল। যদি মাহফুজের কথা ঠিক হয়ে থাকে এবং আমরা হাইন্ডসাইড যে উদ্যোগগুলি আমরা দেখি, আমরা নাহিদের যেসব উদ্যোগ দেখি, ছাত্র শক্তি বা ওইটা নাগরিক শক্তি, ওইটা ওরকম যেটা দেখি, আমি তো মনে হয় যে তারা এটা অ্যারেঞ্জ করছে, অর্গানাইজ করছে। দেখুন, আপনি যথেষ্ট সময় দিবেন না আমাকে এই তর্কটা করার জন্য। আমার কাছে মনে হয় না যে যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয়েছিল তারা এটা যে একটা নিশ্চিতভাবে এরকম গণঅভ্যুত্থানের রূপে পৌঁছে যাবে এরকম কোন অ্যাসেসমেন্ট পরিকল্পনা পুরোপুরি তাদের হাতে ছিল। তারা আন্দোলনটা করছেন এবং আন্দোলন যে কোনো দিকে যেতে পারে, প্রত্যেকটি আন্দোলনের যে কোনো দিকে একটা বড় রূপে যাওয়ার সম্ভাবনা মানে যে কেউ দেখতে পারেন থাকেও। সেই জায়গাটা যেমন ধরেন 28 অক্টোবর থেকে আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম সেটা এই গণঅভ্যুত্থানের রূপ নেয়নি, কারণ আমরা তখন অ্যাসেস করছিলাম যে ছাত্ররা যদি সামনে না আসে তাহলে একটা অভ্যুত্থানের জন্য যে একটা ড্রাইভিং ফোর্স লাগে বাংলাদেশের ইতিহাসে 52 থেকে শুরু করে আপনি 90 পর্যন্ত 71 সাল সহ আপনি দেখবেন যে ছাত্রদের একটা বিস্তারিত যাচ্ছে না। আমি শুধু এটা বলবো আপনার মনে হয় না যে আপনাদের আহ্বানে ছাত্ররা আসে নাই? আমাদের একটু কথা বলতে দিতে হবে। হ্যাঁ, বেশি পারতাম আমি আসছি। ছাত্ররা এসছে আসলে শেখ হাসিনার কথায়,
হ্যাঁ, শেখ হাসিনার অবশ্যই শাসকদের একটা রোল থাকে। তো আপনি তো একটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়ার জায়গা আছে। 14 তারিখে যেভাবে রাজাকারের নাতিপুতির সাথে পুরো আন্দোলনকারীদের তুলনা করা হলো, এটা পুরো আন্দোলনটার পলিটিক্যাল ডাইমেনশন একটা গোটা সংস্কারের